73 পেজ করো। এই আস্তে কথা নয়। বলেছিস ভারত? বেশ, এটা শুরু করবো কেমন? ভারতের তোদের প্রাকৃতিক দিকটা, মানে ভারতের ভূপ্রকৃতি সেটা পড়াবো, তারপরে বায়ুমণ্ডলটা পড়াবো কেমন? এবার বইটা উল্টে রাখ। এবার তোরা ভারত সম্বন্ধে কেউ কিছু বল একটু। প্রত্যেকের থেকে তো জানি তোরা ভারতে বসবাস করছিস, ভারতের নাগরিক, তো নিজেদের দেশ সম্বন্ধে গর্বিত না গর্বিত নয় আগে বল তো। গর্বিত হ্যাঁ কি না একটু বল জোরে। এত গর্ব আসছে কোথা থেকে, কি কারণে তোরা এত গর্বিত সেটা একটু বল। একদম পিছন থেকে শুনি। দাঁড়া পিছনে, এই কথা বলবি না, দাঁড়া পিছনের জন। বল যে যে কোনো একটা ভারত সম্বন্ধে কোনো একটা তথ্য আমায় দে বা তোদের বন্ধুদেরকে দে। ভারতে নানা সংস্কৃতি নানা জাতির মানুষ বসবাস করে। বেশ, বস। তারপর আচ্ছা এমন ভাবে বলবি যাতে মার্কস ঠিক রে আমার কানে আসে আওয়াজটা, ঠিক আছে? নে বল এবার। ভারতে বিভিন্ন রকমের ভূপ্রকৃতি দেখা যায়। ভূপ্রকৃতি মানে তুই কি বুঝিস তাহলে? আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূমির রূপ লক্ষ্য করা যায়, সেইটা তুই বলছিস। বেশ, বস। তারপর ওটা বললো না ভারতের, বলেনি ভাষাভাষীর কথা বলেনি, বিভিন্ন ধর্ম ওই জাতির মানুষ বসবাস করে। আর তুই বলছিস বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে, তাই তো? এরকম একটা ভাষার নাম বলতে পারবি? কতগুলো ভাষার নাম যেগুলো ভারতে প্রচলিত? এই আসতে কি? উর্দু ভাষা ভারতে খুব একটা বেশি প্রচলিত আছে বলে আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, বস। তারপর সামনের জন। ভারতের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য তিনটেই খুব উন্নত। আচ্ছা আমি বলছি স্পেসিফিক্যালি কৃষির কিছু বৈশিষ্ট্য বল বা শিল্পের কোনো একটা বৈশিষ্ট্য বল ভারতের। উন্নত তো হবে, তোরা এত উন্নত, ভারত উন্নত তো হবে, ভারতের সব কিছুই উন্নত হবে। বল রে। এত তোরা গর্বিত একটা পয়েন্ট বলতে পারছিস না, এত ভাবতে হচ্ছে। এটাও তো বলতে পারিস যে আমি ভারতে বসবাস করি। বল কিছু, কিছু বলবি না বলবি না? এত বৈচিত্র্যময় ভারতের, তুই একটা বৈচিত্র্যময় প্রাণী, আর তুই এত বৈচিত্র্যের মধ্যে একটা বৈচিত্র্য বলতে পারলি না। পাশের জন। বর্ণালী বইটা বন্ধ কর। বল। ভারতে ভারত উত্তর ও পূর্ব গোলার্ধে কি? পূর্ব গোলার্ধের দেশ। বেশ, বস। তুই বসে পড়। তারপর বল। দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পশ্চিমে আরব সাগর, সেই জন্য ভারতকে বলছি একটা উপদ্বীপ। ভারতের দক্ষিণ দিকটা উপদ্বীপ। যাই হোক, বস। বেশ, বেশ, বস। ভারতের উত্তরে নেপাল ভুটান অবস্থান করছে, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মায়ানমার বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান। আর ভারতের বিস্তারও খুব বেশি, যেমন উত্তর দক্ষিণে হচ্ছে 3214
পূর্ব পশ্চিমে কম, উত্তর দক্ষিণে বেশি, তাই তো? বস, বল। কি নাম তো? বনশ্রী, তাই তো? আমি বললাম বর্ণালী। ঠিক করে দিবি তো আমার। বল। ভারতে ভারতে আচ্ছা, বেশ, বস। তারপর কোন জায়গায় বেশি পাওয়া যায়? ভারতের খনিজ ভান্ডার কাকে বলে? বসে বল। বস বস বস। দাঁড়া, পিছনে পিছনে একদম। বল। আস্তে কথা বলিস না নিজেদের মধ্যেই। বল, জোরে বল। ভারতে 29টি অঙ্গরাজ্য আছে। ঠিক বলছিস? 28টা? ঠিক বলছিস? বসে বসে বোন তুই, পরে আবার জিজ্ঞেস করবো। বস। তারপর চতুর্সীমাটা বলে দিয়েছে, অন্য কিছু বল, মানে যেটা বলেনি এরকম কিছু বল। সমস্ত রকম মানে কি কি রকম তুই জানিস, যেটাকে তুই সমস্ত বলছিস? আবার চতুর্সীমায় চলে গেল। আমি বলছি, তুই তো বললি সব রকমের ভূবৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তা সব রকম মানে কোন কোন রকম আছে ভূবৈচিত্র্যে, যেটা তুই বলছিস সব রকম, সেইটা আমি জানতে চাই। ইত্যাদি ইত্যাদি করলে হবে না, তারপরে আর কি? ওই দেখা যায় নয়, মানে মালভূমি, পার্বত্য, এই তিনটে, তাই তো? মরুভূমি অঞ্চল। বেশ, বস। ইহা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয়। বেশ, বস। ভারতের মধ্য দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং কর্কট রয়েছে, তাই তো? ভারতের প্রায় মাঝ বরাবর। বস। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। বস। আর উপমহাদেশ বলে? ভারতকে একটি কেন বলে? পোশাক পরিচ্ছদকে চিনলি আর খাবারকে চিনলি, আর কিছু না। আচ্ছা, বস। পাশের জন। আর কিছু বলবি? হ্যাঁ, আর কিছু বলবি? ওইটাই শুধু বলবি? বস। তারপর এই আস্তে। ভারতবর্ষে আচ্ছা, যেমন কেদারনাথ, দার্জিলিং। আর কিছু বলবি? দুটোই। কি সপ্তম আশ্চর্য? হ্যাঁ, বস। তুই কোথায়? এই আস্তে। ভারতে নানান রকম স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যেমন বেশ, বস। এই অনেকদিন অভ্যাস নেই, সেই অভ্যাসটা করাবো। কথা বললে এবার একটু এক্সারসাইজ করাবো, সেটা বুঝে কথা বলবি নিজেদের মধ্যে, ঠিক আছে? বল। লাক্ষাদ্বীপ কোন?
নানানকর বিভিন্ন বঙ্গোপসাগর। বেশ, বস। পাশের জন। ভারতে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কি ঋতু দেখতে পাস তুই? গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। আর শীত দেখা যায় না বলছিস? তোর একটু বল। চলে গেছে তো কি হয়েছে, আবার তো আসবে। বস। অনেক নদী অবস্থিত থাকার জন্য এই দেশ নদীমাতৃক দেশ হিসেবে যেমন গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র। গঙ্গা, যমুনা, বিভিন্ন ব্রহ্মপুত্র। প্রকার শস্য ফলনের জন্য ভারতের বিশ্বের শীর্ষস্থানে অধিকার করেছে। কিসে একবার বল? ভারতে বিভিন্ন প্রকার শস্য ফলনের জন্য ভারত বিশ্বের শীর্ষস্থানে অধিকার কিসের করেছে। দিক থেকে শিখছে? বিভিন্ন প্রকারের শস্য ফলন। সব না না, ভারত শীর্ষে, মানে কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় সব কিছু ফসল উৎপাদনে ভারত যদি শ্রেষ্ঠ হতো তাহলে আর দেখে কে ভারতকে। বস, ঠিক আছে, বল। জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয়। ওটা বলেছে, হ্যাঁ। ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য গোয়া। বৃহত্তম রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া। বস। বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গর্ভে অস্ট্রিন এবং তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত। বেশ, বস। বিশ্বের উচ্চতম গিরি সরস্বতী করজোড়া ভারতবর্ষে অবস্থিত। বস। বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ যা ভারতে অবস্থিত তার নাম হল কারাকোরাম। কারাকোরাম গিরিপথ। বস। ভারতের বিভিন্ন প্রকার আবহাওয়া আছে। আর একবার বল, ভারতে। আবহাওয়া হ্যাঁ, কি হয়েছে? ভারতের আবহাওয়া, আবহাওয়া জলবায়ুর মধ্যে মানে কাকে বলে সেটা ভুলে গেছি দেখতে। আবহাওয়া তো ঘন ঘন চেঞ্জ হয়। এই দেখছিস রোদ উঠেছে, তারপরে দেখবি মেঘলা, এইরকম বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়। যেমন আস্তে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোথায় দেখতে পাওয়া যায় উষ্ণ আর্দ্র জলবায়ু? অহনা কি বলছে? রাজস্থান। মাথাটা একটা গাঁটটা দে। রাজস্থানে উষ্ণ কিন্তু আর্দ্র নয়। হ্যাঁ, বস। যাই হোক, বল। ভারতের দুন উপত্যকার মধ্যে সবথেকে কি হয়েছে ভারতে? দুন উপত্যকার বল আগে, দুন উপত্যকা কাকে বলে, তারপরে তো বলবি। হঠাৎ করে নামটা দুন উপত্যকা হলো কেন, বা কোথায় অবস্থিত? কি বলছিস? ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত। উত্তরাঞ্চল মানে মানে কোন রাজ্যের নাম বলছিস? উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। হ্যাঁ, কি হয়েছে সেখানে? দুন উপত্যকা দেখা যায়। দুন উপত্যকা কাকে বলে? আচ্ছা, অন্য কিছু একটা বৈশিষ্ট্য বলতে হবে। আর পারবি না অন্য কিছু? একটাই মনে করে আছি, সারা ভারতে আর কোনো বৈশিষ্ট্য নেই। আর কোনো বৈশিষ্ট্য নেই। একটা নদীর নাম বলতে পারিস, একটা শিল্পের নাম বলতে পারিস, একটা কি ফসল চাষ হয় সব থেকে বেশি সেটা বলতে পারিস। সবই তো বৈশিষ্ট্য। ও তো কটা নদীর নাম বলেছে, তো একটা নদীর নাম বল। বস, বল। ভারতের এলাহাবাদ শহরের সোনাহাট উপনদের এই ভারতের এলাহাবাদ শহরের সোনাহাট উপনদের উপর দিয়ে 82.5 প্রমাণ দ্রাঘিমাংশে বিস্তৃত। সেটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই দ্রাঘিমাংশের সময় অনুসারেই সারা ভারতের সময়টা নির্ধারিত। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ওটা অনুসারে নির্ণয় করা। বস। ভারতের লবণাক্ত জলের বৃহত্তম সম্ভব কোন রাজ্যে অবস্থিত বলতে পারবি? রাজস্থান। বস। রাজস্থানে প্রিয়াওয়ালি ভারতের সবথেকে উষ্ণ। রাজস্থানে প্রিয়াওয়াল তাই দেওয়া আছে? কি দেওয়া আছে রাজস্থানে? কি দেওয়া আছে দেখে বল। তুই তো খুঁজে দেখে বলেছিস, বল না, লজ্জা পাওয়ার কিছু নেই, বল। বানানে কি আছে? বেশ, বস। তো যাই হোক, মোটামুটি ভাবে নিজের দেশ সম্বন্ধে কম বেশি তোরা জানিস ভালোই। তো সেই তোদের যে জানা বিষয়গুলো সেগুলোই প্রথমে রয়েছে
যে ভারতের নামকরণ কিভাবে কি হয়েছে, কোথা থেকে এসেছে, তারপরে ভারতের যে অবস্থান সেটা উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে তার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে বিস্তার সেটা এখানে রয়েছে। দেখ বলছে যে উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ থেকে, মানে 37°6' যে উত্তর অক্ষাংশ সেখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে ইন্দিরা কল কাশ্মীরে। কেমন? এটা হচ্ছে ভারতের একদম উত্তরতম বিন্দু। আর দক্ষিণে 37°6' উত্তর অক্ষাংশ থেকে বলেছে, আগেরটা কোথায় গেল, 6°45' উত্তর অক্ষাংশ পর্যন্ত যেখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। কেমন? ইন্দিরা পয়েন্টটা কোথায় না, আন্দামান নিকোবরের একদম শেষ অংশে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের দক্ষিণতম বিন্দু। আর দ্রাঘিমাংশগত বিস্তার সেটা দেখ বলছে যে 68°7' পূর্ব থেকে, যেটা বলেছে গুহার মতি বা গুহার মোটার বলে, সেখান থেকে, যেটা অবস্থিত গুজরাটে, সেই অংশ থেকে একদম পূর্ব দিকে 97°24' পূর্ব, যেটা কিবিথু অরুণাচল প্রদেশে অবস্থিত, সেই পর্যন্ত বিস্তার। আর ভারতের মাঝখান দিয়ে প্রায় কর্কটক্রান্তি রেখা গেছে। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা একটু মনে রাখার চেষ্টা করবি। কর্কটক্রান্তি রেখা যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অবস্থান করছে। আর পশ্চিমবঙ্গের সীমানা সম্বন্ধে তো তোরা জানিসই, আর তোরা নিজেরাই বললি কোন দিকে কোন দেশ অবস্থিত বা কোন সাগর মহাসাগর অবস্থিত সেইটা। আর বলেছে জলসীমানা, তার মধ্যে দক্ষিণের অংশকে উপদ্বীপ বলছে। উপদ্বীপ কাকে বলে? দ্বীপ হচ্ছে যার চারিদিক জলভাগ দ্বারা ঘেরা, আর উপদ্বীপ মানে হচ্ছে 3 দিক জলভাগ দ্বারা ঘেরা, একদিক স্থলভাগের সঙ্গে যুক্ত। তো দক্ষিণের অংশ 3 দিকেই জলভাগ রয়েছে আর একদিক স্থলভাগের সঙ্গে যুক্ত বলে একে কি বলছে? উপদ্বীপীয় অঞ্চল বলা হয়ে থাকে। আর এর বিস্তার কতটা উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সেটা দেখবি। ক্ষেত্রমান মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, তবুও একটু পড়ে রাখবি। আর এটা হচ্ছে সপ্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয়। সব থেকে বড় হচ্ছে রাশিয়া। আর দেখ বলেছে রাজধানী নিউ দিল্লি। আর কোন কোন দেশের সঙ্গে যে সীমানা সেগুলো কি নামে পরিচিত সেটা একটু মনে রাখার চেষ্টা করবি। যেমন ভারত চীনের মধ্যে যে সীমানা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তানের মধ্যে যে সীমানা সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, এবং বাংলাদেশের সঙ্গেও যেটা সেটাও হচ্ছে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, আবার অনেকে ওকে বলে 3 বিঘা করিডর। আর ডুরান্ড লাইন হচ্ছে ভারত আর আফগানিস্তানের সঙ্গে, ভারতের একদম উত্তর দিকটা ওপরের দিকে আফগানিস্তানের সঙ্গে একটুখানি অংশ রয়েছে, সেটা ডুরান্ড লাইন নামে পরিচিত। আর একটা আছে এলওসি লাইন অফ কন্ট্রোল, মানে যেটা ভারতের কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে, পাকিস্তানের হানাদার বাহিনী, যেটা বলছে তাদের যে সীমারেখা সেটাকে বলছে লাইন অফ কন্ট্রোল। আর ওদিকটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। আর দেখ বলেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আবার ওই যে লাদাখের দিকটা, এখন তো নিউজে প্রায় দেখছি যে লাদাখের ওদিকটা চীন দখল করে নিচ্ছে বা ওই অঞ্চলটা কিছুটা দখল করে রেখেছে, যেটা অক্সাই চীন নামে পরিচিত। সেইখানে যে চীনের সঙ্গে যে লাইনটা বা সীমারেখাটা তৈরি হয়েছে সেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত। আর ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে 24 ডিগ্রি প্যারালাল আর 28 ডিগ্রি প্যারালাল রয়েছে ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীরের মধ্যে যে সীমারেখা সেই অংশটাকে বলছে। আর এখানে ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত ইন্দিরা পয়েন্ট নয়, ইন্দিরা পয়েন্ট হচ্ছে জলভাগের একটা দ্বীপ, সেই জন্যে মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলে তাহলে হচ্ছে কন্যাকুমারী দ্বীপ। ঠিক আছে? আর দেখ সার্ক, তোরা আগেও পড়ে এসেছিস, সার্কের পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, মানে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে যাতে ব্যবসা বাণিজ্যের বন্ডিং ভালো থাকে, যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি কম শর্তে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে, খুব সুবিধা হয়, তার সাথে সাথে সংস্কৃতির আদান প্রদান যাতে ভালো হয়, সেই জন্য একটা পরিষদ বা কাউন্সিল গঠন করেছে, যার উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। সদস্য দেশগুলো দেখবে 8টা সদস্য দেশ রয়েছে,
তার মধ্যে ভারত হচ্ছে প্রধান এবং অন্যতম, আর এই সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 2 নম্বরের টিকা হিসেবে এটা করে রাখবি। আর দেখব হচ্ছে সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে উত্তরপ্রদেশে, আর রাজস্থানের পূর্বের নাম বলেছে রাজপুতানা, এরকম দুটো দিয়েছে। নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল আগে ছিল কাশ্মীর, তারপরে কাশ্মীর তো একটা রাজ্য ছিল জম্মু কাশ্মীর, তারা সেটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে, লাদাখ আর জম্মু কাশ্মীর। আর দেখ চণ্ডীগড় হচ্ছে মানে দুটোরই তোর রাজধানী, পাঞ্জাব এবং হরিয়ানা। আর হায়দ্রাবাদকে ভেঙে কি করা হয়েছে, হায়দ্রাবাদকে নয় সরি তোর অন্ধ্রপ্রদেশকে ভেঙে করা হয়েছে তেলেঙ্গানা। ঠিক আছে, আচ্ছা এইখানটা তেমন কিছু পড়ার দরকার নেই যে স্বাধীনোত্তর ভারতে রাজ্যগুলির বিন্যাস কিভাবে হয়েছে, ক শ্রেণীর রাজ্য, খ শ্রেণীর রাজ্য, এটা তেমন অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসেও না। তোরা এরপরে যেটা পড়বি সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ যখন ভারত স্বাধীন হয়েছে তোরা ইতিহাসেও পড়বি যে বিভিন্ন জায়গায় তখনও কি রাজাদের অধীনস্থ ছিল, যেগুলোকে বলছে দেশীয় রাজ্য, কেমন যেগুলো ওই অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা ইংরেজদের সঙ্গে একটা মিত্রতা স্থাপন করেছিল। তো যেহেতু সেগুলো ইংরেজদের আন্ডারে চলে এসেছিল, ইংরেজদের কথায় সেখানকার রাজারা উঠতে বসতো, সেই জন্য সেগুলো ইংরেজরা দখল করেনি, সেগুলো সেখানকার রাজাদের রেখে দিয়েছিল। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয় তারপরে ওই অঞ্চলের রাজারা ছিল এবং তারা বললো যে আমরা ভারতের সঙ্গে, অনেকেই বললে আমরা যুক্ত হব না। এই যে যারা স্বাধীন ছিল, নিজেদের রাজত্বকে স্বাধীন করে রাখতে পেরেছিল, সেই অঞ্চলগুলোকে বলে দেশীয় রাজ্য বা করদ রাজ্য। কেমন সেই দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল, প্রায় 550 থেকে 600টা রাজ্য ছিল। পরবর্তীকালে বিভিন্ন কূটনৈতিক নীতির মাধ্যমে সেগুলোকে ভারতভুক্ত করানো হয়েছিল, এবং তার পরবর্তীকালে যখন ভারতে অনেক কম রাজ্য ছিল, অনেকগুলো রাজ্য মিলে একসঙ্গে ছিল, বিভিন্ন ধরনের সমস্যা, প্রশাসনিক সমস্যা, আয়তন বেশি, তাদের মধ্যে সাংস্কৃতিগত মিল নেই, সেই সমস্ত কারণে আস্তে আস্তে রাজ্যগুলো ভাগ হতে হতে আজ বর্তমানে এই রাজ্যের অবস্থা এসে দাঁড়িয়েছে। কেমন তো সে ভাষার ভিত্তিতে প্রথমত রাজ্য বিভক্ত করা হয়েছিল, অন্ধ্রপ্রদেশ আর ওদিকে হচ্ছে তামিলনাড়ু, দুটো একসঙ্গে ছিল। ঠিক আছে, তামিলনাড়ুতে তামিল ভাষাভাষী আর অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষাভাষীর মানুষ বসবাস করে। দুজনদের মধ্যে সংস্কৃতিগত অনেক আলাদা ছিল, মিল ছিল না, তার ফলে দুজনদের মধ্যে প্রায় ঝুট ঝামেলা লেগে থাকতো। তো সেই জন্যে সেখানেই প্রথম যে রাজ্য বিভাজনের কথা আসে, যে আমাদের রাজ্যটাকে ভাগ করা হোক, না হলে নিজেদের মধ্যে বিভিন্ন সময়তেই বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জন্য আন্দোলন করেছিল কর্ত্রী শ্রীরামালু বলে একজন ব্যক্তি। তারপরে অনেক দিন অনশন করার পর সে যখন মারা গেল, তারপরে আরও উৎক্ষিপ্ত হয়ে উঠল জনগণ, চাপে পড়ে প্রথম ভারতে রাজ্য বিভক্ত করা হয়েছিল, এবং রাজ্য ভাগ করা হয়ে প্রথম রাজ্য যেটা সৃষ্টি হয়েছিল ভাষার ভিত্তিতে, সেটা হচ্ছে কি না অন্ধ্রপ্রদেশ। তাহলে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে আস্তে আস্তে বিভিন্ন সময়তেই বিভিন্ন রাজ্যগুলোকে ভাগ করা হতে শুরু করে। শুধু যে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলো ভাগ করা হয়েছে তা নয়, কোনো সময় প্রশাসনিক কাজের সুবিধার জন্য, যে এত বড় অঞ্চল সেটা শাসন করতে অনেক অসুবিধা হচ্ছে, একজনের পক্ষে রাজ্যটাকে চালানো সম্ভব হচ্ছে না, সেই জন্য ভাগ করা হয়েছে। যেমন তোর উত্তরাখণ্ডের সঙ্গে উত্তরপ্রদেশ দুটো একসঙ্গে যুক্ত ছিল, সেটাকে ভাগ করা হয়েছে। আবার দেখা যায় যে সাংস্কৃতিগত মিল নেই বলে সেই জন্য ভাগ করা হয়েছে। আগে পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ সেগুলো একসঙ্গে ছিল, পরবর্তীকালে 3 জায়গার ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, সেই জন্যে পাঞ্জাবি ভাষাভাষীর মানুষকে নিয়ে পাঞ্জাব, হিন্দি ভাষাভাষীর মানুষকে নিয়ে হরিয়ানা, আর পাহাড়ি ভাষাভাষীর মানুষদেরকে নিয়ে হিমাচল প্রদেশ রাজ্য ভাগ করা হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য ভাগ করা হয়েছে। সেই একটা চার্ট তোদের এখানে দিয়েছে, দেখ, রাজ্য পুনর্গঠনের সংক্ষিপ্ত ইতিহাস, কোন রাজ্য কত সালে সৃষ্টি হয়েছে। আর নবতম সংযোজন হচ্ছে 2019-এ জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠন করা হয়েছে। তাই বর্তমানে 29টা হয়ে গেছিল, আবার 28টা রাজ্য ফিরে এসেছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টা, সেটা থেকে হয়ে গেছে 9টা।
এখানে তোদের একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে রাজ্য এবং রাজধানীগুলো, সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে যে পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, 5টা রাজ্য বা 7টা রাজ্য, সেই রাজ্যগুলোই একটু ওলট পালট হয়ে যায়, সেগুলো একটু ভালো করে মনে রাখবি, রাজ্যের রাজধানী। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ছিটমহল হস্তান্তর। তোরা 9-এ পড়ে এসেছিস ছিটমহল, যে পশ্চিমবঙ্গে ছিল। ছিটমহল মানে হচ্ছে কিছু কিছু স্থান যেগুলো বাংলাদেশে কিন্তু ভারতের মধ্যে ঢুকেছিল, মানে পশ্চিমবঙ্গের মধ্যে, আবার কিছু কিছু ভারতে যেগুলো বাংলাদেশের মধ্যে অবস্থান করত। তার ফলে কি হতো, যারা ভারতের কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে, সেই জন্যে ভারতের সুযোগ সুবিধা তারা পেত না। আবার ওটা তো বাংলাদেশের অংশ নয়, সেই জন্য বাংলাদেশ সরকার কোনো সুযোগ সুবিধা দিত না। তাদের রেশনিং ব্যবস্থা ছিল না, তাদের ভোটদানের প্রকৃত ভোটার কার্ড ছিল না, তাদের স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হতো, তাদের চাকরির ক্ষেত্রে অসুবিধা হতো, সর্বোপরি তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত, মানে তাদের কোনো পরিচয়হীনতায় ভুগত। তো এই সমস্যা সমাধানের জন্য কত 2015, হ্যাঁ 15তে কী করা হয়েছে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী মিলিত হয়ে ছিটমহলগুলোকে, যে ওই রকম অঞ্চলগুলো ছিল সেগুলোকে বিনিময় করে দিয়েছে। মানে বাংলাদেশের মধ্যে ভারতের যে অংশগুলো ছিল সেগুলো বাংলাদেশ নিয়ে নিয়েছে, আবার বাংলাদেশের যে অংশগুলো ভারতের মধ্যে ছিল সেগুলো ভারত নিয়ে নিয়েছে। ভারত পেয়েছে 55টা, বাংলাদেশ পেয়েছে 111টা মতো। এইভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ওখানকার যে মানুষরা ছিল তাদের কি হচ্ছে, সমস্যাটাকে সমাধান করা সম্ভব হয়েছে। সেটা কি বলছে, ছিটমহল হস্তান্তর বা ছিটমহল বিনিময়। আর এরপরে তো পড়ে যাচ্ছে যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, তোরা এই পর্যন্ত পড়বি। হ্যাঁ, ভারতের কেন্দ্রশাসিত এই যে রাজ্য রাজধানীগুলো রয়েছে এই পর্যন্ত একবার দেখে নে, পড়ে নে। কারোর কোনো অসুবিধা থাকলে বল, কোনো প্রশ্ন থাকলে বল। তোদের আগে একটাও ভূগোল ক্লাস হয়নি, ছিল না? কালকে শনিবার। আচ্ছা, পরের দিন তোদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোরা একটা ম্যাপ কিনবি, যে ম্যাপে রাজ্যগুলো ভাগ করা থাকবে। ঠিক আছে, রাজ্যগুলো দাগ কাটা থাকবে। ঠিক আছে, মানে অনেক ম্যাপ কিনবি না, একটা দুটো কিনবি ওই রকম ম্যাপ। আর বই থেকে কোনটা কোন রাজ্য সেগুলো দেখে আসবি। পরের দিন আমি করতে দেবো, তোরা পেন্সিলে করে আমায় জমা দিবি। ঠিক আছে, রাজ্যগুলো কোনটা কোন রাজ্য, বুঝতে পেরেছিস? রাজ্যগুলো দাগ টানা থাকবে, খোপগুলো করা থাকবে ম্যাপে। ঠিক আছে, তোদের শুধু নামটা লিখতে হবে। কেমন? তোরা শুধু নামটা লিখবি। আর দুটো ম্যাপ আনবি এরকম, একটাতে রাজ্যের নাম লিখবি
আর একটাতে রাজধানীর নামগুলো লিখবি। ঠিক আছে? যার যতগুলো ভুল হবে এক একটা ভুলের জন্য মাত্র 5টা করে উঠবস। কেমন? এক একটা ভুলের জন্য মাত্র 5টা করে উঠবস দিতে হবে, সেই মতো তৈরি করে আসবি। ঠিক আছে?